একটু পিছিয়ে UNCLOS only to refer to that third UN conference. So briefly, when the League of Nations contemplated in 1930 the law of the sea, what was it concerned with? Essentially, they were concerned with questions about the territorial sea, and these questions were debated, but they did not result in a treaty being adopted. To boil the debate down, most states supported the idea that states had sovereignty over their territorial sea, that this was a zone of sovereign jurisdiction. However, on the critical question of how wide the territorial sea should be, there was no consensus. There was traditionally a cannon shot rule, the idea that states had a zone of control in their territorial waters out to the distance that a cannon could be fired, so a sort of theory of military force. But there was consensus that rule was no longer really useful and should be replaced by something more precise, a rule expressed in nautical miles. But there was no agreement on whether it should be a 3, 4 or 6 nautical mile territorial sea. And the division here was between the great naval powers, the United Kingdom and the United States, who wanted the maximum freedom of movement for their warships, and coastal states, who wanted the maximum zone of control near their coasts. আচ্ছা, এই জায়গাটা কি সমস্যা হয়ে গেল? লিগ অফ নেশনের সবকিছুতে সমস্যা ছিল। এর ভিতরে একটা সমস্যা হচ্ছে 1930 সালে লিগ অফ নেশনের যে হগ কনফারেন্স, দেখেন এই পর্যন্ত সমুদ্র সীমা নিয়ে কয়টা কনফারেন্স হয়েছে? এই দেখেন 1930 সালে একটা কনফারেন্স হয়েছে, এরপরে লিগ অফ নেশন 58 সালে তার অবভিয়াসলি নাই, বিশ্বযুদ্ধ তো হইলো এরপরে। তো হচ্ছে কি আপনার মানে এর আগে সরি ইউএন কনফারেন্স হচ্ছে, প্রথমবার আমাদের ইউএন কনফারেন্স হয়েছিল 58 সালে, এরপরে আবার 2 বছর পরে 60 সালে। 3 নাম্বারটা ছিল বিশাল বড় একটা দিয়ে, আপনার মানে প্রায় বলতে প্রায় 10 বছর না 9 বছর, প্রায় 10 বছর পর্যন্ত একটা কনফারেন্স হয়। এখন আপনার প্রথমটার গল্প আমরা যাচ্ছি, দিয়ে এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মানে দিয়ে এগুলো এটা থেকে ছোট ছোট প্রশ্ন থাকতে পারে। আমি হচ্ছে কি আপনাদের ইয়েগুলো আপনার মানে লেকচার গুলো দিয়ে দিব, আমি পাওয়ার পয়েন্ট তো রেডি করছিলাম, বাট এগুলো না দিয়ে আমি আপনাদের মানে পরীক্ষা লেখার মতো করে আপনার মানে কিছু নোটস দিয়ে দিব, বাট এখন বুঝে নেন এগুলো, তখন তো নোট আর নোট, এখন বুঝে নিয়ে পরীক্ষার সময় এগুলো আনসার নোটে কোন জায়গা থেকে কি লিখবেন এটা বুঝে যাবেন, ঠিক আছে? তো হচ্ছে কি আসেন দেখেন এই 4টা কনফারেন্স গেল, এখন 4টা কনফারেন্সের পরে a second UN concerned with essentially they were concerned with এখানে একই কাহিনী ঘটছে, ওই যে আপনার মানে শুরুতে বলছিলাম আপনার মানে টেরিটোরিয়াল সি, এই যে একটা দেশের সমুদ্র সীমা দিয়ে এখন তো বর্তমানে এই আইনের কারণে আনক্লোজ আইনের কারণে 200 নটিক্যাল মাইল, তো হচ্ছে কি তখন কত থাকবে এটা নিয়ে একটা ছিল, এটা নিয়ে আপনার মানে কি বলে বেশিরভাগ দেশই হচ্ছে কি আপনার মানে বেশিরভাগ দেশগুলো চাইছিল যে না টেরিটোরিয়াল সির উপরে সার্বভৌমত্ব থাকবে ওই দেশের, ঠিক আছে এটা গেল কিন্তু এটা নিয়ে কোনো সর্বসম্মতিক্রমে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। হ্যাঁ, কি বলে আপনার মানে নাকি না ক্যানন শট রুল আছে, আগে হচ্ছে কি আপনার মানে একটা জিনিস ছিল, হ্যাঁ কামান আছে না, কামানের গোলা আকাশে উড়ে মারলেন, ওই কামানটা যত দূরে গেল তখন কামান একটা নির্দিষ্ট দূরত্বে যেতে পারতো। আপনার মানে কি কেউ যুদ্ধ জাহাজে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান এই মুভিগুলো কি কেউ দেখছেন? পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান জলদস্যুদের মুভি টুভি, অথবা হচ্ছে পুরাতন আমলের যুদ্ধ যে পালতোলা জাহাজে কামান মারতো এই মুভি ইত্যাদি কেউ কি দেখছেন কখনো? জি স্যার, দেখছি স্যার। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখা হয়েছে আপনাদের? হ্যাঁ, এগুলো আপনার মানে খালি মানে আমি জানি না আপনার কি মুভি দেখেন, যাই হোক এগুলো একটু দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মানে কি বলে মানে বিভিন্ন ব্যাপারে জানবেন যেভাবে, ঠিক আছে? আপনার মানে এটাতে আপনার মানে ওয়েস্টার্ন মুভি, ঠিক আছে, ওদের কালচার থাকবে অবভিয়াসলি, কিন্তু আপনার মানে দেখা শেখার অনেক কিছু জায়গা আছে। এই যে আমি উদাহরণগুলো যে আপনার চট করে দিয়ে দিতে পারি, কারণ আমি ওই ধরনের জিনিসগুলো আপনার মানে দেখে আসছি, তাই উদাহরণগুলো আমার মাথায় আমার এগুলো নিয়ে কোনো স্টাডি করতে হবে, কিন্তু আপনার পড়াচ্ছি এটা থেকে আমি বলে দিয়ে দিচ্ছি। তো হচ্ছে কি আপনার মানে দেখবেন এগুলো কি জানি বলা হয় আপনার মানে যদি কেউ মনে করেন যে ওয়েস্টার্ন কালচার দেখবো না, তাহলে ডিসকভারির ডকুমেন্টে এগুলো দেখবেন, প্রাচীনকালের জাহাজগুলো কি হয়েছিল, ইউটিউবে রেকর্ড দেখলে হবে। আচ্ছা যাই হোক, প্রাচীনকালে কামান দাগাইতো, কি বলে কামান দাগে একটা ধরেন মানে কক্সবাজারে একদম সমুদ্র বে অফ বেঙ্গল সমুদ্র সীমা থেকে একটা কামান দাগাইলেন, ওটা যত দূরে গিয়ে পড়বে ওই হচ্ছে আপনার সমুদ্র সীমা, এর বাইরে হচ্ছে ওপেন সি, এর বাইরে জাহাজগুলো ইচ্ছা মতো চলাচল করতে পারবে নিজের সমুদ্র সীমা কামানের দাগ পর্যন্ত। অথবা
হচ্ছে কি আপনার মানে এই আইনটা কি যে ক্যানন শর্ট রুল, এই আইনটা কি রিপ্লেস হয়ে যাবে, প্রতিস্থাপিত হয়ে যাবে কি একটা দেশের সমুদ্র সীমা আমরা ফিক্স করে নিব যে 3, 4 অথবা 6 নটিক্যাল মাইল পর্যন্ত ওই দেশের সমুদ্র সীমা। তো হচ্ছে কি আপনার মানে এটা নিয়ে আপনার মানে ইউকে ইউএসএ ভিতরে ঝগড়াটা লেগে গেছিল। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে করবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ইউকে ইউএসএ খুব ভালো বন্ধু হয়ে গেছে। হ্যাঁ, এর আগ পর্যন্ত ইউকে ইউএসএ সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কারণটা নিশ্চয়ই আপনারা জানেন, জর্জ ওয়াশিংটন, যাকে আমেরিকানরা মনে করে স্বাধীনতার মহানায়ক, ইউএসএ একবারে ইউকের কলোনি ছিল, বাংলাদেশ যেভাবে ছিল। তো হচ্ছে জর্জ ওয়াশিংটন যুদ্ধ করে আপনার মানে ব্রিটিশদের আমেরিকা থেকে সরায় নিজের একটা স্বাধীন দেশ করছিলেন। তো হচ্ছে এগুলো ব্রিটিশরা জর্জ ওয়াশিংটনকে ডাকতো সন্ত্রাসী, আর হচ্ছে গিয়ে এগুলো আপনার আমেরিকানরা বলতো আমাদের বীর। তো এই যে জিনিসটা দেখেন, জর্জ ওয়াশিংটনের নামে কিন্তু ওয়াশিংটন ডিসি, আমেরিকার যে ক্যাপিটাল স্টেট, ওটার নাম ওনার নামে করা আছে। তো হচ্ছে কি আপনার মানে কি তখন হচ্ছে কি আপনার মানে নেভাল পাওয়ার ছিল কে কে, গ্রেট নেভাল পাওয়ার, খুব বড় শক্তি ছিল ইউকে ইউএস, এবং আরো কয়েকটা দেশ ছিল, বেশ কয়েকটা ইনফ্লুয়েন্সিয়াল দেশ, স্পেন ছিল, তারপর হচ্ছে ফ্রান্স ছিল, তারপরে নেদারল্যান্ড তখন অনেক দুর্বল হয়ে গেছে, আগে এককালে ওরা শক্তিশালী ছিল। যাই হোক, তারপরে মানে ওদের এই নিয়ে মানে ডিভিশন, খালি ডিভিশন আর ডিভিশন, কাজের কাজ কোনো কিছু হবে না। And these questions were debated, but they did not result in a treaty being adopted. To boil the debate down, most states supported the ships and coastal states. এই যে 1930-এর যে কনভেনশন, এটা মানে যে মিটিংটা হয়েছিল, এটা থেকে কার্যকরী কোনো কিছু আসলে বাইরে হবে। The maximum zone of control near their coasts. So we've had that debate. এরপর ইউনাইটেড নেশন প্লাজা, little progress has been made. We turn now to the United Nations era after 1945. What's happening here? দ্বিতীয় বিশ্বযুদ্ধ 45 সালে শেষ Let's হয়েছিল। look into the history of the first UN conference on the law of the sea in 1958. Now, following World War II, there was increasing state interest in control over maritime natural resources. President Truman of the United States issued proclamations on US control of its continental shelf and fisheries adjacent to the coast. আচ্ছা, হ্যারি ট্রুম্যানের নাম শুনছেন কে কে, আর শুনেন নাই কে কে? প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান নাম শুনছেন না? কেউ শুনেন নাই? আমাদের হার্ট অ্যাটাক করে ফেলবো। আলী হায়দার, হ্যারি ট্রুম্যানের নাম শুনছেন? জি না স্যার। আল্লাহ, আপনারা ইতিহাস একদমই জানেন না। রেগুলার মানে হ্যারি ট্রুম্যান। আচ্ছা, অ্যাটম বোমা যে সময় ফালানো হয়, ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? জাপানে যে সময় অ্যাটম বোমা ফালানো হয়, হিরোশিমা নাগাসাকি, তখন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? আপনাদের বোঝার সমস্যা হচ্ছে কি, আপনার মানে ইতিহাসের নলেজটা আপনাদের যায় না। আপনাদের মানে টেক্সট বইয়ে কি পড়েছে, আমাদের সময় যে সময় আমরা সিলেবাস গুলো পড়তাম আমিও কিন্তু আপনাদের মতো বাংলা মিডিয়ামের ছাত্র। হ্যাঁ, তো হচ্ছে ওইখানে কিন্তু আপনার মানে অনেক কিছু পড়তাম, জানতাম, আর আমি হচ্ছে গিয়ে নিজের থেকেও বই পড়াশোনা করতাম, মানে খুব ইন্টারেস্ট ছিল একটা সময়। এখন তো বই পড়ার টাইম পাই না। তো হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্ট ছিল, নিজের থেকে অনেকগুলো বই পড়তাম। প্লাস হচ্ছে গিয়া কি বলে আপনার আমাদের দেশে তো ইতিহাস পড়ানো হয়। হ্যাঁ, চাই না আপনাদের কারিকুলামের কি অবস্থা করছে, যেগুলো আপনাদের মানে এই অবস্থা কেন আমি বুঝতে পারতেছি না আসলে। হচ্ছে অ্যাটম বোমা ফালানোর সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন হ্যারি ট্রুম্যান। উনি হুকুম করছিলেন যে না, হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয়, একটার নাম ছিল লিটল বয়, অ্যাটম বোমার নাম ছিল লিটল বয়, আর একটা বোমার নাম ছিল ফ্যাটম্যান, মোটা মোটা মানুষ। এই দুইটা বোমা ছাড়া হয়েছিল। তো হচ্ছে গিয়ে আর ইয়েগুলো আপনার মানে হ্যারি ট্রুম্যানের নাম এই কারণে সবাই জানে। আপনার মানে ওই সময়কার আপনার মানে প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। যাই হোক, ঠিক আছে, আসেন চলে এস। তো হচ্ছে কি আপনার মানে কি এই জায়গায় কি বলার চেষ্টা করতেছি আমি, যে that development of the law. আচ্ছা, আপনার মানে আপনার মানে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হওয়ার পরে দেখা গেল যে না, এই যে সিবেড, সমুদ্রের তলায় যে এগুলো আপনার মানে আছে জায়গাটা, ওই জায়গা, তারপরে হচ্ছে কন্টিনেন্টাল শেলফ। হ্যাঁ, হ্যারি ট্রুম্যান দাবি করে বসেন যে ফিশারিজের উপর ওনার দাবি, তারপরে সিবেডের উপর ওনার দাবি, অনেক কিছু দাবি করে ফেলবেন। প্রোক্লেমেশন, ঘোষণা করে দিয়ে দিলাম এটা আমার। ঠিক আছে, হ্যারি ট্রুম্যান দাবির পরে কি করবে? On US control of its continental shelf and fisheries adjacent to the coast. That development of the law of the sea by states suddenly makes codification of the law of the sea an important issue.
the United Nations International Law Commission, the ILC, a committee of experts that reports to the General Assembly on legal issues, begins a project in which they aim to produce draft articles on the law of the sea. আমেরিকা এইভাবে দাবি করে বসে, অন্যান্য দেশগুলো নড়াচড়ে বসে, ইউএনও নড়াচড়ে বসে, এই তো সর্বনাশ কাহিনী। সবাই যদি এখন পরামর্শ বিশৃঙ্খলা হয়ে যাবে, তখন হচ্ছে কি বলো, আইএলসি ইউএন একটা কমিশন গঠন করে দিল, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ল কমিশন। তারা হচ্ছে কি আপনার মানে দিয়ে আপনার ড্রাফট আর্টিকেল দিয়ে এটার উপরে রেডি করা আরম্ভ করবে। Draft articles which could eventually be turned into a treaty. So this is both potentially a codification and progressive development exercise. So the ILC works on the issue for a number of years, from 1949 to 1956, and eventually produces its articles concerning the law of the sea and submits them to the UN General Assembly. আচ্ছা, ওরা রেডি করে, এই যে আইএলসি এটা রেডি করে 1950 থেকে 1956, মানে 6 বছর লাগে ওরা রেডি করলো এটা, আর্টিকেল কনসার্নিং দ্য ল অফ দ্য সি, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির জন্য, হ্যাঁ, সাধারণ পরিষদের জন্য, সিকিউরিটি অ্যাসেম্বলি, নিরাপত্তা পরিষদ না, কিন্তু সাধারণ পরিষদ রেডি করলো। দেখেন পরে কি হলো। Now, these articles then formed the basis for negotiations in Geneva in 1958, the first UN conference on the law of the sea, sometimes referred to as UNCLOS 1. আচ্ছা, এটা হচ্ছে যে আপনার মানে যখন যেটা হইলো সেটার নাম হচ্ছে 1958 সালে, যেটা এটাকে বলা হয় UNCLOS 1। আমাদেরটা নাম তাহলে কি হবে বলুন দেখি, একটু আগে পড়েছেন, এটা হচ্ছে ইউএন হওয়ার পর 3 নম্বর, আমাদেরটা হচ্ছে UNCLOS 3, 1982 কে UNCLOS 3 বলা হয়। আচ্ছা, চলেন আসি। Articles then formed the basis for negotiations in Geneva in 1958, the first UN conference on the law of the sea, sometimes referred to as UNCLOS 1. In the course of debating the ILC articles, they're split up into a variety of treaties on different topics, and the precise formulation of the rules in these treaties changes sometimes in the course of negotiations, but often quite a lot of detail survives from the ILC drafting. So we have treaties produced on the territorial sea and the contiguous zone, on the high seas, on fishing and conservation of the living resources of the high seas, and on the continental shelf, as well as an optional protocol on compulsory dispute settlement. But one key issue goes unresolved, and that's the width of the territorial sea. There is agreement, however, that the contiguous zone, which is adjacent to the territorial sea, cannot exceed 12 nautical miles. So there's at least some sense that there's an outer limit to coastal state control at about 12 nautical miles, but no rule is settled on the breadth of the territorial sea. So the second. আচ্ছা, আপনার মানে এইখানেও একটা সমস্যা হলো, দেখেন হচ্ছে কি আপনার মানে সমুদ্র তো বিভিন্ন ভাগ প্রতিভাগ ইত্যাদি আছে, হ্যাঁ, এইগুলো আপনার মানে ওই যে 58 সালে যে কনভেনশনটা হলো, এটা হচ্ছে কি 4টা শেষকালে মোট 4টা কনভেনশন, 4বার এটা নিয়ে বসছে, একবার একটা নিয়ে বসছে। একটা হচ্ছে কি টেরিটোরিয়াল সি এবং কন্টিজিয়াস জোন, হাই সিজ, এই যে উন্মুক্ত সাগর, ফিশিং এর কনভারসেশন কোন জায়গা পর্যন্ত করা যাবে, হ্যাঁ, মানে মাছ ধরা, তারপরে হচ্ছে কি আপনার মানে বিভিন্ন ধরনের কাজ টাজ করে এগুলো কোন জায়গা পর্যন্ত করা যাবে, কন্টিনেন্টাল শেলফ মানে এগুলো মাটির সমুদ্রের নিচে যে মাটির তলা, এটার কার দখল কি, হ্যাঁ, এই যে জিনিসগুলো হচ্ছে আসতেছে। তো হচ্ছে কি আপনার মানে এগুলো নিয়ে তো আপনার মানে আপনার মানে অপশনাল প্রোটোকল একটা কিছু দিয়ে দিছিল, সেটা হচ্ছে মানে যদি কোনো জিওগ্রাফি লাগে, বিবাদ লাগে, তাহলে এটা অবশ্যই এডিআর এর মাধ্যমে, অল্টারনেটিভ ডিসপিউট মানে সেটেলমেন্ট অফ ডিসপিউটের মাধ্যমে শেষ করতে হবে। এরপরে আসেন উইডথ অফ দ্য টেরিটোরিয়াল সি। আচ্ছা, মানে কতটুকু বড় হবে টেরিটোরিয়াল সি, এই যে আমরা বলে রাখলাম আপনার মানে আপনার মানে কতটুকু বড় হবে, মানে এটা মানে কতটুকু যাবে, এই যে আমরা বঙ্গোপসাগর, তখন এখন তো এটা হচ্ছে কি আপনার মানে 200 হয়ে গেছে টেরিটোরিয়াল সি, তখন এটা ছিল হচ্ছে কি আপনার এটা নিয়ে অনেক ডিবেট হচ্ছিল, আপনার মানে আপনার মানে এটা বলতেছিল যে টেরিটোরিয়াল ওয়াটার করে কতটুকু এটা নিয়ে, এটা কন্টিজিয়াস, মানে এটা হচ্ছে কি একান্তই খুব কাছের সমুদ্র সীমা, সবচেয়ে কাছে, মানে ধরেন হচ্ছে কি আপনার মানে নদীর পার ওপার এরকম একটা, মানে মহাসমুদ্র না, সাগরে। তো সাগরের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আপনার মানে কন্টিজিয়াস কন্টিজিয়াস লাইনের ভিতরে পড়ে, জোনের ভিতরে পড়ে যায়। এটা নিয়ে মোটামুটি একটা এগ্রিমেন্ট হয়েছিল যে বেস লাইন, মানে সমুদ্র যেখান থেকে আরম্ভ, ওটাকে বেস লাইন বলা হয়। এটা নিয়ে বিরাট বড় একটা আর্টিকেল, এটা আপনাদের পরীক্ষায় থাকবে, হ্যাঁ, বেস লাইন কি, তারপরে হাই সি কি, এগুলো এক্সপ্লেনেশন আমি চাইবো পরীক্ষায়। তো হচ্ছে কি কাজেই
আপনার মানে কন্টিজিয়াস জোন হচ্ছে গিয়ে বলে দিচ্ছে, এটা নিয়ে এগ্রিমেন্ট ওরা করতে পারছিল 58 সালে, যে 12 নটিক্যাল মাইল হচ্ছে বেসলাইন থেকে 12, আচ্ছা নটিক্যাল মাইল আর মাইলের ভিতরে একটু পার্থক্য আছে। হ্যাঁ, নটিক্যাল মাইল হচ্ছে সমুদ্র সীমার ভিতরে মাইলে একটা, এটা নর্মাল মাইল হিসাবে বলা হবে না, বাট সমুদ্র বলেই নটিক্যাল, মানে নটিক্যাল শব্দটা আসে মানে সমুদ্র সীমা সংক্রান্ত মাইল। তো 12 নটিক্যাল মাইল যে হবে বেসলাইন থেকে আপনার মানে কন্টিজিয়াস জোন, মানে একটা দেশের মানে সমুদ্র যেখান থেকে আরম্ভ, সাপোজ কক্সবাজার যেখান থেকে আপনার 5 দিনের সমুদ্র, কক্সবাজার থেকে না, কক্সবাজার হচ্ছে সমুদ্র তীর, এটা না। চিটাগাং, চিটাগাং হচ্ছে গভীর সমুদ্র জায়গা, চিটাগাং এর পরে যে জায়গা থেকে পানি আরম্ভ, ওইটাকে যদি আমরা বেসলাইন ধরি, বেসলাইন থেকে 12 নটিক্যাল মাইল ধরে আপনাদের বুঝার সুবিধার্থে ধরলাম 12 মাইল, তো 12 মাইল পর্যন্ত হচ্ছে গিয়া কি বলে বাংলাদেশের কন্টিজিয়াস জোন। হ্যাঁ, কিন্তু টেরিটোরিয়াল জোন কত হবে ওটাও ওই সময় পর্যন্ত 58 সালে ঠিক করে নেই। চলেন আসে এরপর কিভাবে এটা ঠিক হলো। Territorial sea cannot exceed 12 nautical miles. So there's at least some sense that there's an outer limit to coastal state control at about 12 nautical miles, but no rule is settled on the breadth of the territorial sea. So the second UN conference on the law of the sea of 1960 is called to resolve this one single issue, the deadlock on the width of the territorial sea, and a proposal for a 6-mile territorial sea plus a 6-mile contiguous zone fails by one vote. দেখেন, একটা ভোটের জন্য ওই প্রস্তাবটা হেরে গেল। কোন দেশটা ভোট দেয় না এটা আপনাদের হয়তো না, এটা আমি দিয়ে দেবো, আপনাদের নোটে দিয়ে দেবো কোন দেশটা এটা দেয় না। একটা ভোটের কারণে মানে সেকেন্ড যে কনভেনশনটা হলো, সরি সেকেন্ড কনভেনশন জায়গায় যাই, সেকেন্ড কনফারেন্স, প্রথম কনফারেন্সটা আপনার মানে হাই সি, তারপর কন্টিনেন্টাল শেলফ, এগুলি আর মোটামুটি এগ্রিমেন্ট হয়ে গেছে, কন্টিজিয়াস জন্য এগ্রিমেন্ট হয়ে গেছে, কিন্তু কোন দেশের টেরিটোরিয়াল সি মানে তারা সমুদ্র সীমা কতটুকু এটা নিয়ে কোনো ঐক্যমত পৌঁছানো যায়নি। সেকেন্ডটা শুধু এই ইস্যু নিয়ে বসছে, মানে 1958 সালে তো ওই চারটা হয়ে গেছিল, সেকেন্ডটা শুধু টেরিটোরিয়াল সি নিয়ে বসছিল। দেখেন আনক্লোজ 2 এটা নিয়ে বসছিল। এটা হচ্ছে ডেডলকটা, মানে এই যে ডেডলক বাংলায় কি বলে বলেন দেখি, তালাবন্ধ অবস্থা, নাকি না বাংলায় একটা সুন্দর শব্দ আছে, কারণ অচলা অবস্থা। হ্যাঁ, অচলা অবস্থা নিরসন করার জন্য এটা নিয়ে বসছিল। প্রস্তাবটা ছিল 6 মাইল টেরিটোরিয়াল সি, মানে নিজের বেসলাইন থেকে 6 মাইল পর্যন্ত নিজেদের, প্লাস হচ্ছে গিয়ে 6 মাইল কন্টিজিয়াস জোন, মানে নিজের সমুদ্রের যে 6 মাইল, 6 6 12 মাইল। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে আর এইগুলো আপনার মানে এই যে হচ্ছে গিয়ে আপনার মানে এটা দিয়ে দিল, তাহলে হচ্ছে গিয়ে কি আপনার মানে এইগুলো আপনার মানে এই যে জিনিসটা বলা হলো, এটা একটা মাত্র প্রস্তাবটা সবাই অ্যাকসেপ্ট করছে এক্সেপ্ট ফর ওয়ান কান্ট্রি, একটা দেশ এটা করে নাই, ভোট দেয় নাই, কাজেই এটা পাস হয় নাই। কত দুঃখজনক, পুরো একটা এত কনফারেন্স এত খরচ করে এটা ফেল মারলো। আচ্ছা, পরবর্তী স্লাইডে আসে। So this sets the stage for the third UN conference, the really long-running one. আমাদের প্রথমটা শেষ, মানে প্রথম দুইটা কনফারেন্স কিন্তু শেষ। আপনার লিগ অফ নেশন 30টা তো সাকসেসফুল হয় নাই, মোটামুটি হয়েছিল। তো হচ্ছে কি আপনার মানে প্রথম ইউনাইটেড নেশন যেটা করলো আনক্লোজ 1 58 সালে 4টা কনভেনশন দিয়ে চেষ্টা করলো, খালি টেরিটোরিয়াল সিটা ডিসাইড করতে পারেনি। পরে 2 নাম্বারটা যে ইউএন এর যে 2 নাম্বার, ওভারঅল 3 নাম্বার যেটা আনক্লোজ 2 60 সালে হলো, ওইটা একটা ভোটের কারণে সাকসেসফুল হইলো না। এবার আসে আমাদেরটাই আনক্লোজ 3, আমরা যেটা নিয়ে এবার আমাদের পড়ানো হবে পুরো ফাইনাল এক্সামটাই। And by this time in the 1970s, there are a range of new developments that suggest the need for a new convention. So there's an issue surrounding seabed resources, increasing issues surrounding fisheries, protection of the marine environment, and decolonization. And I'll come to each of those in turn. The first point about seabed resources is that large parts of the deep seabed beyond national jurisdiction are covered with polymetallic nodules that are rich in valuable materials like nickel, cobalt, and so on. And they আচ্ছা, এইগুলো আপনার মানে এখন এই যে আমি আপনাদের বুঝাচ্ছিলাম যে সিবেড মানে মাটির সমুদ্রের তলার নিয়ে এত কারাকারি কেন, দেখেন খনিজ সম্পদে ভরপুর, কি খনিজ সম্পদ নাই আপনার মানে করে পলিমেটালিক নুডলস, হ্যাঁ, রিচ ইন ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালস, কি কি নিকেল থাকবে, কোবাল্ট থাকবে, এগুলো কিন্তু খুবই দামি দামি ধাতু, অনেক কাজে লাগে। ঠিক আছে, আসেন কি কি কাজে লাগে আপনার মানে দেখেন, মানে এগুলো আপনার মানে প্রচুর এগুলো পাওয়া যায়, টেকনোলজিতে এগুলো খুব বেশি ব্যবহার করা হয়। আগে এগুলো আহরণ করার কোনো সুযোগ ছিল না, আগে তো জানতোই না মানুষটা মাটির তলায় কি আছে, তারপরে এক সময় জানতে পারলো, কিন্তু এগুলো আনার মতো টেকনোলজি নেই, এখন কিন্তু টেকনোলজি চলে আসছে। ঠিক আছে, আসেন
seabed resources is that large parts of the deep seabed beyond national jurisdiction are covered with polymetallic nodules that are rich in valuable materials like nickel, cobalt, and so on. And they look something like this. Exactly how they're described. They're small nodules composed of various metals found on the deep. এগুলো দেখেন মানে 0 থেকে মানে হাফ মিটার পর্যন্ত খুবই ছোট ছোট seafloor. At around this time, new estimates of the quantity of these nodules on the deep seabed, along with the development of new technology, suggested that there would soon be a gold rush of deep sea mining. This could be extremely profitable. The question then arises, well, if there is going to be this gold rush, should all this wealth go to developed states that already have the technology necessary to do this? Won't this just result in newly independent states losing out once again on the rich getting rich and the poor getting poorer? So how will we handle this as an international community? Also, আচ্ছা এই জায়গাটাকে কি বুঝতে পারছেন গরিব গরিবই থেকে যাবে আর ধনী ধনী হয়ে যাবে এই পয়েন্টটাকে বুঝতে পারছেন আগের লেকচারে যেটা বললো বুঝতে পেরেছেন এই পার্টটা কেউ স্যার ওইটা আরেকবার যদি বলতেন স্যার ভালো হতো কি বলে আপনার মানে আপনাদের কাদের কাদের লাইনে ডিস্টার্ব বলেন দেখি আরে রেজ এ হ্যান্ড দিয়ে দেন তাহলে আমি বুঝবো লাইনে ডিস্টার্ব কাদের কাদের রেকর্ডিং তো ছেড়ে দিব ঠিক আছে তাহলে আমি ওনাদের আর ডাকবো না আমার ক্লাসটা বুঝছেন এইভাবে একা একা নিতে কখনো ভালো না আমার জিজ্ঞেস করতে হয় কে কে বুঝতেছেন না বুঝতেছেন রেজ এ হ্যান্ড করেন দেখি যাতে যাতে লাইনে ডিস্টার্ব শুনতে পারতেছেন না রেজ এ হ্যান্ড ইন্টারনেটে লাইনে ডিস্টার্ব শুনতে পারেন না রেজ হ্যান্ড করেন কি ব্যাপার আপনার রেজ হ্যান্ডের অপশন নাই নাই হ্যাঁ তো কারোরই অপশনই নেই দেখো আচ্ছা নাহিদ আবাসের লাইনে ডিস্টার্ব একজন হাত তুলছেন আর কার হামজা আপনি বলছেন শুনতে পারেন নাই হ্যান্ড রেজ করছেন রেজ হ্যান্ড করেন নাই একজন আচ্ছা ঠিক আছে ওকে একজনের লাইনে ডিস্টার্ব বাকিরা আপনার মানে জিজ্ঞেস করলে দয়া করে উত্তর দিবেন একটু কষ্ট করে হলো ঠিক আছে ওকে আরম্ভ করি There's a question about fisheries jurisdiction. আচ্ছা আপনার মানে ওইখানে যে কথাটা বলা হলো গরিব থাকবে ধনী আরো ধনী হয়ে যাবে আচ্ছা আপনার মানে সিবেডে মানে সমুদ্রের তলায় যে খনিজ সম্পদ আছে এগুলো আহরণের টেকনোলজি কি মানে সবার নাই উন্নত কয়েকটা দেশের আছে এখন এই আইনটা যদি না করা হয় যে সিবেড কার্ডটা তাহলে হচ্ছে কি বলে সমুদ্রের তলার থেকে তো যে দেশের উন্নত দেশ যারা তারা বাংলাদেশের সমুদ্র সীমা থেকে এসে সব নিয়ে যাবে বাংলাদেশে কোনো কিছু করার আছে কিছু করার নেই এখন হচ্ছে কিছু যাতে করার থাকে এই কারণেই এই আইনগুলো করা যায় না সিবেডের মালিকানা কার থাকবে তো হচ্ছে সিবেডের মালিকানা বলতে মানে সিবেডের অধিকার বলতে খনিজ সম্পদ আরোহণ খনিজ সম্পদ নিকেল কোবাল্ট তেল ইত্যাদি যা আছে সমুদ্রের তলায় অনেক সম্পদ প্রচুর সম্পদ আপনারা মানে যারা কি বলে আপনারা মানে কোরআন শরীফ নিয়ে যারা একটু গবেষণা করেন তারা দেখবেন কিয়ামতের সময় হচ্ছে কি আল্লাহ হচ্ছে কি সমস্ত সম্পদ মানে বাইর করে নিয়ে আসবেন সমুদ্র হয়ে যাবে সোনার সমুদ্র আর ফোরাত নদী হয়ে যাবে গুলো সোনার খনি একটা এইরকম মানে কিয়ামতের সময় যত আসবে অত হচ্ছে কি আপনার মানে জিনিসগুলো বাইরে আসবে সমুদ্র তারপর এগুলো থেকে সোনা দানা প্রাকৃতিক সম্পদ মানে প্রচুর পরিমাণে চলে আসবে আচ্ছা সর্বনাশ এই যে জিনিসগুলো হচ্ছে কি আপনার মানে এগুলো আপনার মানে আপনার মানে সমুদ্রের তলা যে সম্পদ এগুলো আহরণের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি এক এক দেশকে এক এক সিবেটের মালিকানা দিয়ে দেওয়া আনক্লসটি এটাই করার চেষ্টা করছে হ্যাঁ তো হচ্ছে না হলে তো হচ্ছে কি আপনার মানে তখনকার টেকনোলজিতে ইউএস ইউকে সবকিছু তুলে নিয়ে চলে যেত আপনার মানে তো এখন এই আপনার সবার অধিকার সমান করার জন্য এই সিবেটের জন্য এই ডিএটা আসতেছে তারপর হচ্ছে এই দেখেন ফিশারিজ এই যে মাছ ধরার যে আইনটা আনক্লসটি প্রশ্বাস করলো হ্যাঁ বাংলাদেশের সমুদ্র সীমা হচ্ছে বাংলাদেশের বেসলাইন থেকে 200 নটিক্যাল মাইল এর ভিতরে মিয়ানমার কিংবা ইন্ডিয়া কিংবা শ্রীলঙ্কার কোনো জাহাজ মাছ ধরা জাহাজ এসে বাংলাদেশের এই সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইলের ভিতরে কোনো ধরনের কোনো মাছ ধরতে পারবে না এটা আইন হয়ে গেল দেখেন সুন্দর একটা আইন করে দিয়ে দিচ্ছে চমৎকার আইন
So an increasing number of states are asserting that they have a 200 nautical mile exclusive fishery zone off their coast, and what will be done about that development. And also, pollution had not been a big issue in previous conventions, but now protection of the marine environment was much more on the agenda, particularly because of the major oil spill of 1967, the Torrey Canyon disaster, which brought the issue to particular prominence. Also, as I've already hinted, we had the issue of newly independent states emerging in a post-colonial era. So the shape of the international community was now very different from the post-World War II international community in which the United Nations had been formed. So you have a large number of newly independent states, effectively a majority in the General Assembly of the UN, and they are much poorer states and much less developed than the states that had founded the UN system. আচ্ছা, ডিকলোনাইজেশন। আচ্ছা, আমি আপনাদের মানে এই যে ডিকলোনাইজেশন বলতে কি বুঝেন কি জিনিস? ডিকলোনাইজেশন হচ্ছে আপনার মানে আগে তো ছিল ব্রিটিশ এম্পায়ার। ব্রিটিশ এম্পায়ার দুনিয়ার আফ্রিকার অনেকগুলো দেশ, এশিয়া, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক দেশগুলো ব্রিটিশদের আন্ডারে ছিল। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার ডিকলোনাইজেশন হচ্ছে আস্তে আস্তে দেশগুলো কি হলো, স্বাধীনতা লাভ করলো। স্বাধীনতার পরে দেশগুলোর আর্থিক অবস্থা খুবই কাহিল ছিল। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে তখন যদি সুযোগ সুবিধাগুলো না দিত, তাহলে হচ্ছে কি আপনার মানে আপনার মানে কি আপনার মানে এই দরিদ্র দেশগুলো তো আহরণ করতে পারতো না, নিজের হয়ে এরকম রিসোর্সও ছিল না। গতকালে ওদের প্রাকৃতিক সম্পদ যদি নিয়ে যেত, আপনার মানে কোনো অধিকার না থাকতো, তাহলে ওটা আরো গরিব হয়ে যেত। ধনী দেশগুলো এই রিসোর্স ব্যবহার করে, খনিজ সম্পদ ব্যবহার করে আরো ধনী হতো। এই জিনিসগুলো দেখেন মাল্টার এই ভদ্রলোক আপনার মানে ওনার হচ্ছে গিয়ে আপনার মানে খুব নাম করা একজন মানুষ ভদ্রলোক, উনি একটা প্রপোজাল দিছিলেন। হ্যাঁ, কত বুদ্ধিমান ওই সময় 67 সালে পড়াশোনা দিয়ে কত মানে কি বলে আপনার মানে খুব গরিব একটা দেশে মাল্টা। এখন আপনার মানে মাল্টা নাম আপনার অনেকেই শুনে থাকবেন, চমৎকার একটা ইউরোপিয়ান ইউনিয়নের দেশ। তো হচ্ছে আমাদের অনেক ছাত্র যাওয়ার জন্য খুব কৌতূহলী থাকেন, যদিও গিয়ে পালানোর জন্য, কিন্তু এখানে পড়তে পারলে খুবই ভালো ফিউচার, খুব লো টিউশন ফিতে আপনার মানে দিয়ে পড়া যায়, আর থেকে যাওয়ার সুযোগটা ভালো মাল্টাতে লিগেল। আর ওটা হচ্ছে আরেকটা সুযোগ হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি, যেহেতু ইংল্যান্ডে কলোনি ছিল একটা। তো ওইখানে এক ভদ্রলোক একটা প্রপোজাল দিয়েছিল। চলো ওনার কাহিনী শুনি কি প্রপোজাল দিয়েছিল। Now, Malta's ambassador to the United Nations, a diplomat called Arvid Padro, says, well, wait a minute, many of these issues are closely related, or we're not going to reach agreement on one without reaching agreement on the other. Therefore, we need to address all of these issues in a package so we can negotiate trade-offs between them. So we're going to need a new Law of the Sea Convention. And that's how we get to the third UN conference. However, we're then faced with long and difficult negotiations. As I've repeatedly emphasized, this is a very long treaty negotiation process, possibly the খুবই লম্বা বলতেছেন, খুবই লম্বা একটা ট্রিটি ছিল। দেখেন হচ্ছে আপনার মানে ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েস্ট, সম্ভবত সবচেয়ে বড় ওই সময়কার সবচেয়ে বড় যে কনভেনশন ছিল। 9 বছর লাগছে এটাতে কনসেনসাসে পৌঁছাইতে। ঐক্যমতে পৌঁছে এটা কিন্তু এরকম করে সবাইকে আগে জিজ্ঞেস করেছে রাজি হবা এরকম বলছে না, আমি রাজি হবো না, আমার আগে 2 লাইন দাও। হ্যাঁ, তো হচ্ছে অনেকটা আপনাদের ধারণ হচ্ছে কোনো একটা কাজ করতে চান, পিকনিকের কথা বাদ দিই, কোনো একটা অনুষ্ঠান করতে চান, আপনার মানে বলেন আমার সেক্রেটারি দাও, আমার অ্যাসোসিয়েশন দাও, আমার খাবারের দায়িত্ব দাও, আমার বা পিজ্জার দায়িত্ব দাও। তো এগুলো না এক একজন এক এক দাবি, নাইলে আমি কাজ করবো না ইত্যাদি। এই ধরনের নেগোসিয়েশন করতে করতে ধরেন আমাদের আলী হায়দারকে দায়িত্ব দেয়, বেচারা আপনার মানে একবার যাচ্ছে হচ্ছে কেরিয়ার কাছে, বুসার কাছে, যে বুসা পিকনিকে হচ্ছে গেমিং এর দায়িত্ব তোমার। বুসা বলবে যে গেমিং এর দায়িত্ব দিলে আমাকে গেম ম্যাটেরিয়াল জোগাড় করার দায়িত্ব দিতে হবে। তখন হামজা আবার বলেছে না, গেম ম্যাটেরিয়াল আমার তো বেলুনের ফ্যাক্টরি, আমি এটা দিব। তখন হচ্ছে গিয়া তখন হামজা বলতেছে খুশি করার জন্য, ঠিক আছে তাহলে তোমার আমি কি বলে ছেলেদের ফুটবল খেলার দায়িত্বটা দিয়ে দিলাম। এইভাবে করে জিনিসগুলো হ্যান্ডেল করতে হচ্ছে। এইভাবে অনেক উদাহরণ দেওয়া যায়, খাবার দাবার, পিকনিকের বাস জোগাড় করা ইত্যাদি, এইগুলো জিনিসগুলো যে করা, এই নেগোসিয়েশন করে করে আপনার মানে ওদের লেগে গেল। আপনার মানে আপনার তো একটা ইউনিভার্সিটি একটা অনুষ্ঠান, এই জায়গায় চিন্তা করে দেখেন দুনিয়ার তখন দেশ ছিল হচ্ছে আপনার মানে কত 170টা না 80টা ছিল। আপনার মানে আপনার মানে 150টা 160টা দেশকে রাজি করা কি যাতা ব্যাপার, অনেক কঠিন একটা ব্যাপার। তো হচ্ছে কি আপনার মানে এইভাবে রাজি করাইলো, 9 বছরে রাজি করে দিল। আমি বলবো যারাই কাজটা করছে অসাধারণ সাকসেসফুল একটা কাজ করছে সবাই। history. It runs from 1973 to 1982.
Negotiation proceeds by consensus. You don't vote on individual articles. And that's because the whole thing is being negotiated as a package deal. Everything is being traded off against everything else. And the subject matter involved is huge. All ocean activities are in the mix. The simple scale of what was going on means that much of the work has to proceed in committees. And many of these committees consist really of the groups most interested in particular issues. For example, fisheries or the continental shelf. And the other point to make here is that the whole idea of the package deal was that this was going to be a convention which did not allow states to enter reservations. So reservations normally mean you can say we accept all of the treaty, but not the following provisions. This was going to be a treaty where you accepted all of it or none of it. There was to be no picking and choosing, and that allowed some of the trade-offs involved to be negotiated. When you couple the package deal with consensus decision-making, this means that the entire convention is a finely balanced set of trade-offs between different interest groups. As we've already said, the result was a vast and seemingly comprehensive convention referred to by Ambassador Tomiko as a constitution for the oceans. However, at the last minute, the adoption of the final text was not by consensus. The United States forces a vote. Why does it do that? Well, the answer is the United States and a number of other industrial states have concerns about the deep seabed mining regime that's been established as part of this complex set of trade-offs in the UNCLOS negotiations. And here's a stylized view of what was going on. So everyone agreed that mining on the seafloor beyond national jurisdiction would require the supervision of an international seabed authority, an ISA. But over here on the left of my diagram, developing states wanted a strong ISA, internationally controlled mining and production controls, so limits on the amount of minerals that could be extracted from the deep seafloor so as not to disturb their mining industries, and technology transfer requirements, so they too could have access to mining technology. Highly industrialized states that already had corporations investing in deep seabed mining wanted a much weaker ISA, essentially just a registry system. And they wanted a commercialized system of mining, not one that was run by the international community. And they wanted protection for the investments that had already been made by private companies and protection of the intellectual property in the technology they had developed. So the complex compromise ISA system that was eventually established under the convention proved unacceptable to developed states. However, without them participating, no seabed mining would ever occur because they were the only ones with the technology. So they had an effective veto. And indeed, this issue could have blocked them participating in the UN Convention on the Law of the Sea at all. So this was a very serious deadlock. So the result was the so-called Implementation Agreement of 1994. It simplified the ISA arrangements. Developed states were going to have greater influence over ISA decision-making procedures, and mining corporations were going to pay much lower royalties on their activities outside national jurisdiction. This had the strange result, though, that in effect the deep seabed mining regime was amended before the treaty even came into force, which is highly unusual. Normally you can only amend a treaty once it's come into force. But this implementation agreement allowed developed states to join UNCLOS with confidence that they had an international seabed authority regime they could live with. So that was the course of negotiations. Where are we now? Well, UNCLOS is now the most important treaty governing the uses of the oceans. However, despite